আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। অগ্রগতি ছাড়াই শেষ রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা। অ্যাপস্টিন কাণ্ড মানবতা বিরোধী অপরাধের শামিল। যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক ইতিবাচক। জেনেভায় আলোচনা শেষ হতেই যৌথ সামরিক মহড়ায় ইরান রাশিয়া। গাজায় ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহ চিত্র নিহত ছাড়িয়েছে ৭৫,০০০। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান শান্তি আলোচনা হঠাৎ করেই শেষ হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকি আলোচনাকে ঠিন আখ্যা দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া বিলম্ব করার অভিযোগ তুলেছেন। খবর রয়টার্সের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেন্সকি বলেন, রাশিয়া এমন কৌশল নিচ্ছে যাতে শান্তি চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে দেরি হয়, যদিও আলোচনা ইতোমধ্যেই সিদ্ধান্তমূলক পর্যায়ে যেতে পারত। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানায়, জেলেন্সকির মন্তব্যের কিছুক্ষণ পরই আলোচনা শেষ হয়। রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেদিনস্কি জানান, শিগগিরই নতুন দফার আলোচনা হবে, তবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে বৈঠকটি প্রায় ২ ঘণ্টা স্থায়ী হয়। এদিকে আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জেলেন্সকি। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেনকে দ্রুত ছাড় দেওয়ার আহ্বান ন্যায্য নয়। জেলেন্সকির ভাষায় পূর্ব দোনোবাস অঞ্চলের যে ভূখণ্ড এখনও রাশিয়ার দখলে যায়নি তা ছাড়ার প্রস্তাব ইউক্রেনীয় জনগণ গণভোটে প্রত্যাখ্যান করবে। রাশিয়ার একটি সূত্র জানিয়েছে, আলোচনা ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং বিভিন্ন দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় ফরম্যাটে ৬ ঘণ্টা পর্যন্ত চলেছে। ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান রাস্টেম উমেরভ বলেন, আলোচনায় সম্ভাব্য সিদ্ধান্তের কাঠামো ও বাস্তব দিক নিয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নিযুক্ত একদল স্বাধীন বিশেষজ্ঞ বলেছেন, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত প্রকাশিত লাখ লাখ নথি একটি সম্ভাব্য বৈশ্বিক অপরাধী চক্রের ইঙ্গিত দিচ্ছে। তাদের মতে এসব অপরাধের ধরন ও বিস্তার মানবতা বিরোধী অপরাধের আইনি মানদণ্ডে পড়তে পারে। বিশেষজ্ঞদের যৌথ বিবৃতিতে বলা হয়, সব অপরাধ বর্ণবাদ, দুর্নীতি এবং নারী বিদ্বেষী মানসিকতার সঙ্গে জড়িত। নারী ও শিশুদের পণ্য হিসেবে ব্যবহার করা হয়েছে এবং অপরাধগুলো ছিল পরিকল্পিত ও পদ্ধতিগত। এ পর্যন্ত প্রকাশিত নথিতে ১,২০০ এর বেশি ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে। তারা অভিযোগ করেন, এর বড় একটি অংশ এখনও গোপন বা অস্পষ্ট রাখা হয়েছে, যা ভুক্তভোগীদের মধ্যে নতুন করে মানসিক ট্রমা সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা নিরপেক্ষ, স্বাধীন ও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন। নথিগুলোতে রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা খাতের একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে অ্যাপস্টেইনের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য উঠে এসেছে। সুইজারল্যান্ডের জেনিভাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনাকে ইতিবাচক বলে মূল্যায়ন করেছে তেহরান। গত মঙ্গলবার প্রথম দিনের আলোচনা শেষ হয় একটি সম্ভাব্য চুক্তির জন্য নির্দেশিকা নীতিমালা নিয়ে প্রাথমিক সমঝোতার মাধ্যমে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, উভয় পক্ষই ভবিষ্যৎ চুক্তির খসড়া বিনিময়ে সম্মত হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, আরাঘুচি আলোচনাকে ইতিবাচক বললেও বিস্তারিত বিষয়ে খুব কম তথ্য দিয়েছেন। আলোচনার পরবর্তী ধাপ কবে হবে সে বিষয়েও স্পষ্ট কিছু জানাননি তিনি। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, বিদ্যমান মতপার্থক্য কমাতে ইরান আগামী ২ সপ্তাহের মধ্যে আরও বিস্তারিত প্রস্তাব দেবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে আরাঘুচি বলেন, প্রায় ৩ ঘণ্টার এই আলোচনা গঠনমূলক ছিল এবং ওমানে অনুষ্ঠিত আগের দফার তুলনায় অগ্রগতি হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, শিগগিরই চূড়ান্ত কোনো চুক্তি হচ্ছে না। এই আলোচনা এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বিরাজ করছে। আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের আশঙ্কাও রয়েছে। এরই মধ্যে অঞ্চলটিতে একাধিক মার্কিন রণতরী মোতায়েন করা হয়েছে। সুইজারল্যান্ডের জেনিভাতে যুক্তরাষ্ট্র, ইরান ও রাশিয়ার সঙ্গে পৃথক আলোচনায় অংশ নিয়েছে। আলোচনার লক্ষ্য ছিল ইরান সংকট এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধানের পথ খোঁজা। তবে এসব আলোচনার পরপরই ইরান ও রাশিয়া যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের গালফ অফ ওমান AAE মহড়া শুরু হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। মহড়ায় অংশ নিতে রাশিয়ার যুদ্ধজাহাজ স্টোইকি ইতোমধ্যে ইরানের বন্দর বান্দার আব্বাসে পৌঁছেছে। এর আগে গত সোমবার স্ট্রেট অফ হরমুজে মহড়া চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, যা ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির প্রতি একটি শক্ত বার্তা হিসেবে দেখা হয়।
পরে ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল হাসান মাকসুদুলু জানান ওমান সাগর ও উত্তর ভারত মহাসাগর এলাকায় যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। গাজা স্ট্রিপে ইসরায়েলি সামরিক অভিযানে প্রকৃত প্রাণহানির সংখ্যা সরকারি হিসাবের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গবেষণা। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি আল জাজিরা এর প্রতিবেদনে বলা হয়, বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা সাময়িকীতে প্রকাশিত স্বাধীন গবেষণাগুলোতে দেখা গেছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের শুরু পর্যন্ত গাজায় অন্তত ৭৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গবেষণায় উঠে এসেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অতিরঞ্জিত নয়, বরং সেটি ছিল একটি সংযত বা ন্যূনতম হিসাব। যুদ্ধকালীন পরিস্থিতিতে তথ্য সংগ্রহের অবকাঠামো ভেঙে পড়ায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে গবেষকেরা মনে করছেন। গাজা মর্টালিটি সার্ভে নামে এক জরিপ অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৫ জানুয়ারি পর্যন্ত ৭৫,২০০ জন নিহত হন, যা যুদ্ধ পূর্ব গাজার মোট জনসংখ্যার প্রায় ৩.৪%। একই সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে সহিংস মৃত্যুর সংখ্যা ছিল প্রায় ৪৯,০০০, অর্থাৎ গবেষণার হিসাব সরকারি সংখ্যার চেয়ে প্রায় ৩৫% বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১,৬৬২ জনে। এমনকি ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পরও কয়েক শত মানুষের প্রাণহানি হয়েছে।